দিবেন যেটা মুক্তিযোদ্ধার কোটাটা সংবিধান বিরোধী, তারপরেও আপনি মুক্তিযোদ্ধার কোটা প্রথা চালু করে আপনি ভার্চুয়ালি বেআইনি কাজ করছেন, অসাংবিধানিকের পরেও ডাবল অসাংবিধানিক কাজ করছেন। এই জন্য আমি সরকারকে বলবো আপনি এটা বিরত থাকেন। এটা আমরা আবার ব্যাক গিয়ারে যাচ্ছি বিকজ অফ শেখ হাসিনা এবং শেখ হাসিনার স্পেন্সারদের ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা, তীব্র কামনা, এটার কারণে আমরা আবার ব্যাক গিয়ারে যাচ্ছি। আসলে স্বাধীনতা বলতে যেটা বোঝায় এটা আমাদের এখনো পরিপূর্ণ স্বাধীনতা হাসিনা আক্তার আসে না। বিরোধী পক্ষ হয়তো বলতে পারে যে 99% সেনাবাহিনী বা পুলিশ বা জুডিশিয়ারি এরা যে সরকারের এগেনস্টে, আপনি এটা কিভাবে নিশ্চিত হলেন? হাসিনা আক্তার এর জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। এর জন্য আপনি যে গত ভোটটা হয়েছে 2024 সালে, যেখানে বিরোধী দল ইলেকশনে আসে নাই, সেখানে 95% জনগণ তো ভোট দেয় নাই হাসিনা আক্তার। হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়াটাই তো অসাংবিধানিক। তার মানে 1972 সালে শেখ মুজিবুর রহমান যে প্রথা চালু করেছিলেন, তিনি ভুল করে হোক আর যেভাবে হোক, ওনার যে কাজটা করা উচিত ছিল মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করা উচিত ছিল, যেটি উনি করেছিলেন। যে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে চাকরিতে, সরকারি চাকরিতে 2 বছরের সিনিয়রিটি দেওয়া হয়েছিল, এবং যারা অন গ্রাউন্ড যুদ্ধ করেছে তাদেরকে 30% কোটা দিয়েছিল ফর দ্য টাইম বিং। এটি ঠিক আছে, কিন্তু এটা কোনোভাবেই তার ছেলে বা নাতি নাতনিদের দেওয়া, এটা তো সংবিধান বিরোধী। এখন আদালত যদি বলে থাকে যে রাজপথের আন্দোলন থেকে আমরা সিদ্ধান্ত নিব না, তাহলে আমি আদালতকে অনুরোধ করব আপনি এটা আউটরাইট এটা রিজেক্ট করে দেন, এবং হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে আপনি এটা আউটরাইট বাতিল করে দেন, কারণ এটা সংবিধান বিরোধী। কারণ সংবিধানে কোথাও মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের, ইভেন মুক্তিযোদ্ধাদের 30% কোটা দিতে হবে, ইভেন 0.001% কোটা দিতে হবে, এটি আমাদের সংবিধানের কোথাও বলা নাই। তাহলে আমার অ্যাডভোকেট মামুন মাহবুব একজন অ্যাডভোকেট, উনি যে আইনের ব্যাখ্যা দিবে, আমি যে আইনের ব্যাখ্যা দিব, আমাদের মাননীয় প্রধান বিচারপতি বা বিজ্ঞ বিচারকগণ যে ব্যাখ্যা দিবে, ব্যাখ্যা কিন্তু সেম হইতে হবে। ব্যাখ্যা 19-20 হতে পারে, বাট ব্যাখ্যার যে স্পিড কিন্তু সেম হতে হবে। যেখানে সংবিধানে মুক্তিযোদ্ধাদের কোটার কথা বলা নাই, তার মানে এই আলোচনাটা করাটাই হচ্ছে হাসিনা আক্তার সংবিধান লঙ্ঘন করছি আমরা। সো এখানে যেটা হতে পারে সেটা হলো যে এর আগে যে কোটা যেটা সিস্টেম করা হয়েছিল, আমাদের অ্যাডভোকেট মামুন মাহবুব যেটা বললেন 56%, যেখানে প্রতিবন্ধী 1%, উপজাতি 5%, উইমেন 10%, জেলা কোটা 10%, মুক্তিযোদ্ধা 30%। এখানে মুক্তিযোদ্ধা ছাড়া বাকি কোটা যদি সরকার রাখতে চায় এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই, কারণ কোটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে কোটা প্রথা আছে, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের নিয়ে কেউ কোনো দেশে এইভাবে ব্যবসা করে না, এবং এই অসাংবিধানিক বাংলাদেশে তো এরকম মুক্তিযুদ্ধ বা কয়টি দেশে হয়েছে সেটাও তো একটা প্রশ্ন আসতে পারে। যে না, মুক্তিযোদ্ধাদেরকে তো হাসিনা আক্তার আমি তো অসম্মান করছি না। মুক্তিযোদ্ধাদেরকে দরকার হলে আপনি সরকারি প্রত্যেকটা পরিবারকে একটা প্লট দিয়ে দেন। মুক্তিযোদ্ধাদেরকে দরকার হলে গুলশানে মাল্টি স্ট্যাট বিল্ডিং করে একজনকে একটা ফ্ল্যাট দিয়ে দেন। মুক্তিযোদ্ধাদেরকে দরকার হলে আপনি প্রতি মাসে 1 লক্ষ করে টাকা দেন। আমি তো মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছি না হাসিনা আক্তার, আমি মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করতে চাই। কিন্তু আপনি সংবিধান লঙ্ঘন করে আপনি একটা অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এবং ভার্চুয়ালি তো প্রকৃত মুক্তিযোদ্ধারা হাসিনা আক্তার বা প্রকৃত মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা কিন্তু জব পাবে না। এই যে আমাদের দেখেন বাংলাদেশ পুলিশের একজন এডিশনাল ডিআইজি যার সম্পর্কে বলা হচ্ছে উনি শত কোটি টাকার মালিক, এবং বলা হচ্ছে তার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নাকি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট। আপনি এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেবে, আপনি আসলে আওয়ামী লীগের দলীয় লোকদেরকে আপনি চাকরি দিবেন, নিয়োগ দিবেন, যেটা মুক্তিযোদ্ধার কোটাটা সংবিধান বিরোধী, তারপরেও আপনি মুক্তিযোদ্ধার কোটা প্রথা চালু করে আপনি ভার্চুয়ালি বেআইনি কাজ করছেন, অসাংবিধানিকের পরেও ডাবল অসাংবিধানিক কাজ করছেন। এই জন্য আমি সরকারকে বলবো আপনি এটা বিরত থাকেন, এবং আমি বিজ্ঞ আদালত এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন মাননীয় চিফ জাস্টিসের নেতৃত্বে যে বেঞ্চ হবে, আমি ওনাদের কাছ থেকে আশা করব যে ওনারা জনগণ সংবিধান আইনের আলোকে উনি আক্ষরিক অর্থে যেটা মিন করেছে, আপনার রাজপথের আন্দোলন দেখার দরকার নেই। মাননীয় প্রধান বিচারপতি, আপনাকে আইনের যেটা বলা আছে, আপনাকে সংবিধানের যেটা বলা আছে, আপনি এই সংবিধানটা মান্য করেন, এবং জনগণের আশার প্রতিফলন আপনি বা আপনার বেঞ্চ রাখবে।
এটি আমি কামনা করি, আমি প্রত্যাশা করি একজন আইনজীবী হিসেবে, একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে। ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রী সম্পর্ক, আবার ভারতের যিনি রাষ্ট্রদূত ছিলেন এর আগে উনি বলেছিলেন যে ওই যে রাখি বন্ধন ভাই বোনের সম্পর্ক। তো ঠিক আছে, আমরা ভারতের সাথে আমরা পাশাপাশি আমাদের প্রতিবেশী ভাই বোনের সম্পর্ক হতেই পারে, স্বামী স্ত্রী সম্পর্ক হতেই পারে, কিন্তু এর অর্থ এই নয় যে ভারত আমাকে দখল করে নিবে তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এবং আমরা সেটা আমরা মেনে নিব। এটা তো 18 কোটি জনগণ তো এটা কোনোভাবে মানবে না। আর আমরা যখন এই যে আলোচনা করি সবসময় আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি এই কথাগুলো আমরা বলি, এটাও আক্ষরিক অর্থে একটা ভুল ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়। আসলে পাকিস্তান থেকে আমরা পৃথক হয়েছি। আপনি স্বাধীনতা যদি আপনি বলেন আক্ষরিক অর্থে স্বাধীনতা 1947-এ আমরা পেয়েছি, এবং কিন্তু সেই স্বাধীনতাটা আক্ষরিক অর্থে পরিপূর্ণ স্বাধীনতা ছিল না, যে পরিপূর্ণতা পেয়েছে 1971 এসে। কিন্তু 1971-এ আসার পরে এখন শেখ হাসিনার যে গত 18 বছরের যে শাসন, শেখ হাসিনার 16 বছর এবং 2 বছরের অনিলেভেল, এটা দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা 1947-এ যে স্বাধীনতা পেয়েছিলাম, যেটা অপূর্ণতা ছিল সেটা আমরা 1971-এ পেয়েছিলাম, কিন্তু এইটা আমরা আবার ব্যাক গিয়ারে যাচ্ছি বিকজ অফ শেখ হাসিনা এবং শেখ হাসিনার লেসপেন্সারদের ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা, তীব্র কামনা, এটার কারণে আমরা আবার ব্যাক গিয়ারে যাচ্ছি। আসলে স্বাধীনতা বলতে যেটা বোঝায়, এটা আমাদের এখনো পরিপূর্ণ স্বাধীনতা হাসিনা একটা আসে নাই। কিন্তু সমস্যাটা হলো আমাদের যারা বিজ্ঞজন, তাদের অনেক সময় কথাবার্তা যেটা মনে হয় যে এটা মনে হয় ভারতকে ভারতের সাথে যদি আমরা চলে যেতে পারি তাহলে তো মনে হয় ভালো। যেমন আমার ছেলে হির 18 এ লেভেল কমপ্লিট করছে, সে ওই আমার এই বক্তব্য শুনে অনেক সময় সে একটু হতাশা ব্যক্ত হয়ে বলে যে আবু, এই যে এসব কথাবার্তা বলে লাভ কি? তাহলে তো ভারতের ভিতরে যদি আমাদের বাংলাদেশ যদি ভারতের ভিতরে যদি আমরা চলে যাই, তাহলে তো এমন হতে পারে যে আমাদের জব ক্রাইসিসটা থাকবে না। আমাদের যাদের জব ক্রাইসিস, আমরা হায়দ্রাবাদ যাব, কাশ্মীর যাব, আমরা ভূপালে যাব, আমরা অমুক জায়গায় যাব। এইটাই যদি হয় আমাদের জব পাওয়া বা আমাদের এই আমাদের গতি আনার জন্য, বা আমাদের ভারতের চিকিৎসাটা সহজ, এই চিকিৎসাটা যদি আমাদের সহজে নেওয়ার জন্য, এবং ভারতের যে 7টা পূর্ব দিকে রাজ্য আছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সিকিউর করার জন্য যদি দায়িত্ব আমরা নিয়ে থাকি, তাহলে তো আমরা 1947-এ তো আমাদের আলাদা হওয়ার দরকার ছিল না। আমরা তো ওই সময় তো ভারতের সাথে থাকতে পারতাম। আসলে যেটা বলে হচ্ছে যে বিষাদ সিন্ধুর লেখক মীর মোশাররফ হোসেন, ওনার বিষাদ সিন্ধুতে উনি বলেছেন যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আমরা স্বাধীনতা পেয়েছি 1947-এ, স্বাধীনতা আমরা পেয়েছি 1971-এ, কিন্তু আসলে স্বাধীনতা যে কি জিনিস, সেই জিনিসটা আমাদের এখন যারা শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকার জন্য এই স্বাধীনতা তারা রক্ষা করতে পারছে না। এই কারণে আমি হাসিনা আক্তার, আমি যেটা মনে করি যে এটা জনগণকে উদ্বুদ্ধ হতে হবে, জনগণকে সচেতন হতে হবে, এবং বেশি সময় দেওয়া যাবে না। আমি যে আগে স্টেজ গুলো বললাম, এখন কিন্তু মোরালাইজিং ফ্রাস্ট্রেটিং স্টেজ। এই 5 থেকে 7 বছর যদি সময়টা অতিক্রম হয়ে যায়, তাহলে শেখ হাসিনার যে ইকোনমির যে অবস্থা, রিজার্ভের যে অবস্থা, এটা ডেফিনেটলি 5 থেকে 7 বছরের আগেও হতে পারে। এটা একটা আউটবাস্ট হবে, এটা একটা ক্যাওয়াস হবে, এটা একটা আনরেস্ট হবে। তখন সেই ক্ষেত্রে যদি ওই সুযোগে, আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে ভারত যদি ঢুকে, যেভাবে এলটিটি এর ক্ষেত্রে করেছে, যেভাবে আমাদের পাঞ্জাবের খালিস্তিন স্বাধীন রাষ্ট্রের যে স্বপ্নকে তারা একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, আর আমাদের পাওয়া স্বাধীনতা, সেই স্বাধীনতা হয়তো হাসিনা আক্তার, আমি আপনি জীবিত থাকা অবস্থায় আমরা হয়তো দেখে যাব যে আমরা হারিয়ে ফেলেছি অথবা হারাতে যাচ্ছি। এটাই যদি হয়, এটা আমি মনে করি হাসিনা আক্তার, আপনার মাধ্যমে কথা বলার যেহেতু সুযোগ পেয়েছি, জনগণকে উদ্বুদ্ধ হতে হবে। বিরোধী রাজনৈতিক নেতৃত্বের সাথে যেহেতু 95% জনগণ আছে, আমি মনে করি যে বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে সাহস নিয়ে রাস্তায় নামতে হবে। জনগণকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলে আমি মনে করি সেনাবাহিনী, পুলিশ, জুডিশিয়ারি, আমলাতন্ত্র, এরা তাদের সাথে আমার এখনো কথাবার্তা হয়। আমার কাছে যেটা মনে হয় যে 99% সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য, আমলাতন্ত্র, জুডিশিয়ারি, তারা এই সরকারের সাথে নাই। বাট দে ওয়ান্ট এ প্ল্যাটফর্ম বাই দ্য অপোজিশন পলিটিক্যাল পার্টি। কিন্তু সেই প্ল্যাটফর্মটা এই আমাদের বিরোধী অপোজিশন পার্টি গত 16 বছরে ক্রিয়েট করতে পারে না। আক্ষরিক করতে যেটা পেরেছিল
2015 সাল পর্যন্ত। 2015 সালের পরে গত 9 বছর আমাদের অপোজিশন নেতৃত্ব এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে নাই, যে কারণে 99% সেনাবাহিনী, 99% পুলিশ, 99% জুডিশিয়ারি, 99% আমলাতন্ত্র তথা 18 কোটি জনগণ, হাসিনা আক্তার আপনি হয়তো বলতে পারেন, অথবা আমার যারা বিরোধী পক্ষ হয়তো বলতে পারে যে 99% সেনাবাহিনী বা পুলিশ বা জুডিশিয়ারি এরা যে সরকারের এগেনস্টে, আপনি এটা কিভাবে নিশ্চিত হলেন? হাসিনা আক্তার এর জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। এর জন্য আপনি যে গত ভোটটা হয়েছে 2024 সালে, যেখানে বিরোধী দল ইলেকশনে আসে নাই, সেখানে 95% জনগণ তো ভোট দেয় নাই হাসিনা আক্তার। এর জন্য আপনাকে তো রকেট সায়েন্টিস্ট হওয়া লাগবে না। তার মানে আওয়ামী লীগের যে 30 থেকে 35%, জাতীয় পার্টি সহ যে 35% সমর্থন আছে, তার ভিতর 30% আপনার এই স্বৈর শাসন, আপনার এই অসাংবিধানিক ক্ষমতাকে পছন্দ করছে না, লাইক করছে না। তারা হয়তো ভয়ে কোনো কথা বলছে না, কিন্তু তারা আপনার আওয়ামী সমর্থক, তারা আওয়ামী লেসপেন্সার, কিন্তু তারপরেও আওয়ামী লীগের এই 30% জনগণ আপনাকে সমর্থন করছে না। এই কারণে হাসিনা আক্তার, আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে যে আপনারা দয়া করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেন। জনগণ আপনাদের সাথে আছে, আপনাদের সমর্থনে আছে। ইনশাল্লাহ আপনারা যদি এই প্ল্যাটফর্মটা রেডি করে দিতে পারেন, তাহলে জনগণের জয় হবে এবং আমরা ভারতকে গলা ধাক্কা দিয়ে আমরা এই বাংলাদেশ থেকে বের করে দিতে পারবো। ধন্যবাদ।